আজকের ভৌতিক গল্পে থাকছে শালমন্দির হাটের অভিশপ্ত ঝিল। গল্পটি লিখেছেন দিবাকর চৌধুরী। দাদাভাই, এবার আমাদের উঠতে হবে, না হলে আর ফেরার রিক্সা পাবো না। বুবলার কথায় হুঁশ ফিরে আমার ঘড়ির দিকে তাকিয়ে দেখি অন্ধকারে ঘড়ির কাঁটাগুলো ঠিক মতো বোঝাই যাচ্ছে না। সময় দেখার জন্য মোবাইলটা বের করলাম। 5:35 বাজে মাত্র। বুবলার মুখের দিকে ফিরে বললাম, সে কি, সবে তো সন্ধ্যা নামলো, এরই মধ্যে রিক্সা পাবো না? বুবলা হেসে বলল, দাদাভাই, এটা তোমাদের কলকাতা শহর নয়। এই গন্ড গ্রামে রাত 7:30 8টা অনেক রাত। তুমি হয়তো 8টা বুঝতে পারোনি। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। হেঁটে ফিরতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আর তাছাড়া, আচ্ছা আমি নিজের পরিচয় দিই। আমি সৌগত ঘোষ, বয়স 25 বছর 11 মাস 3 দিন। নিবাস কলকাতার বাগবাজারে। ছোটখাটো একটা পৈতৃক ভিটে ছাড়া আর কোনো স্থাবর সম্পত্তির মালিকানা নেই। বাবা ছোটবেলায় গত হয়েছেন। 2 বছর হলো মা ও বাবার সঙ্গী হয়েছেন। বাবা সরকারি চাকুরে ছিলেন। বাবা মারা যাওয়ার পর বাবার পেনশনের টাকা আমাদের জন্য বাঁচিয়ে রেখেছিল। মা মারা যাওয়ার পর পেনশনটাও বন্ধ হয়ে যায়। চাকরি বাকরি কিছু পায়নি, যদিও সেই চেষ্টাও খুব একটা বেশি করিনি। পেট চালাতে প্রাইভেট টিউশনি করি। যা আয় হয় তাতে আমার কোনোভাবেই চলে যায়। আর খাওয়া পড়ায় কোনো বিলাসিতা নেই। আমি আদ্যপান্ত ছাপোষা জীবনযাপনে অভ্যস্ত। 25 বছর বয়সী একটা ছেলের মানসিক বা শারীরিক চাহিদার সাথে আমার চাহিদার কোনো মিলই নেই। আসলে আমার কোনো চাহিদাই নেই। দুবেলা দুটো খেতে পেলেই হলো। আমরা ঝিলের পার থেকে উঠে দাঁড়াই। সত্যিই কি বিশাল এই পার্বতী ঠাকুরানীর ঝিল! এপার ওপার দেখা যায় না। জলের এই বিশালতার অবশেষে মন শান্ত হয়ে যায়। হাওয়ারা এসে ঝিলের ঝলকে আলতোভাবে ছুঁয়ে যাচ্ছে। সেই ছোঁয়ায় ঝিলের জল তীর তীর করে ঢেউ বানিয়ে একজনের পেছনে আরেকজনের নীরবে নিভৃতে লাইন লাগিয়ে তীরের দিকে এগিয়ে চলছে। তীরের কাছে এসে তারা খুব মৃদু ছপত ছপত আওয়াজ করে সিস্টেমের বাঁধানো পারে আশ্রে পড়বে। ঝিলের আশপাশে কোনো মানব বসতি নেই। ঝিলের চারপাশে বিশাল বিশাল আগাছার জঙ্গল। মাঝে মাঝে কিছু তাল, খেজুর, সুপারি, মাঝে মাঝে কিছু নারকেল গাছও আছে। যুগপৎ মনকে শান্ত এবং হারানোর দুয়েরই ক্ষমতা আছে এই ঝিলের। মাঝে মাঝে মনে হয় এই ঝিলের সম্মোহিনী শক্তি আছে। না হলে আমরা এসেছি প্রায় 2 ঘন্টা হলো, কিন্তু বুঝতেই পারিনি কখন যে সময় অতিবাহিত হয়ে গেছে। ঝিলের বাঁধানো পার থেকে উঠে দাঁড়িয়ে ঝিলকে পেছনে রেখে আমরা সড়ক পথের দিকে হাঁটতে শুরু করলাম। সড়ক পথ বললাম ঠিকই, কিন্তু এটা কোনো চওড়া সড়ক পথ নয়। সুরকি আর মাটির তৈরি গ্রামীণ সড়ক, যা কিছু যানবাহন ওই পথ দিয়েই চলাফেরা করে থাকে। সড়ক পথ থেকে বেশ কিছুটা ঘাসের মাঝে তৈরি হওয়া পায়ে হাঁটা পথ পেরিয়ে এই বিশাল ঝিল পড়ে। ঝিল থেকে রাস্তা দেখা যায় না। আকাশে বেশ বড় চাঁদ উঠেছে। মনে হয় আজ বা কাল পূর্ণিমা। চাঁদের সাদা আলোয় ঝিলের জল যেন এক মায়াবী রূপকথার জগতে পরিণত হয়েছে। বুবলা আমার মাস্তুতো ভাই, বয়সে আমার চেয়ে 3 বছরের ছোট। বাবার দিকের কোনো আত্মীয়দের সাথে আমার যোগাযোগও নেই। মায়ের দিকে বলতে এই এক মাসি, তাও ইনি আমার মায়ের নিজের বোন নন, খুড়তুতো বোন। বছর 4 হলো মেশো শালমন্দির হাটে বাড়ি করছেন। এখানে মেশোদের কিছু পৈতৃক জমি জমা ছিল। এখানে বাড়ি করার পর মাসি বুবলা অনেকবারই ঘুরে যেতে বলেছে, কিন্তু আমারই সময় হয়নি। এবার তাই গরমের ছুটিতে চাপ কিছুটা কম থাকায় চলেই এসেছি। আজকে কি পূর্ণিমা নাকি রে? বুবলার দিকে প্রশ্নটা ছুড়ে দিলাম। আমার এই ভীষণ নিরীহ প্রশ্নটায় বুবলা কেমন যেন অস্বস্তি বোধ করলো। ব্যাপারটা আমার মাথায় ঢুকলো না। নিতান্তই সাধারণ একটা প্রশ্নে দেখি বুবলার চোখ মুখের উজ্জ্বল ভাব উদাও হয়ে গিয়ে কেমন যেন একটা হলদেটে হলদেটে লাগছে। দাদা ভাই, তাড়াতাড়ি চল এখান থেকে। হঠাৎ করে যেন বুবলা বড্ড বেশি ব্যস্ত হয়ে পড়েছে এখান থেকে যাওয়ার জন্য। অথচ এতক্ষণ আমরা কি সুন্দর গল্পই না করছিলাম। বুবলার দিকে ভালো করে পর্যবেক্ষণ করে বললাম, ব্যাপারটা কি রে? হঠাৎ করেই তোকে এমন উদ্ভ্রান্তের মতো লাগছে কেন? শরীর খারাপ লাগছে নাকি? বুবলা আমার প্রশ্নের কোনো উত্তরই দিল না। শুধু এদিক ওদিক একটু ভয়ার্ত চোখে তাকিয়ে কিছু একটা দেখার চেষ্টা করলো। ওর শারীরিক পরিভাষা দেখে মনে হচ্ছে ও হঠাৎ করেই খুব ভয় পেয়েছে। বিশেষ করে পূর্ণিমার প্রশ্নটা করার পর থেকেই ওর এই পরিবর্তনটা লক্ষ্য করছি। আমি বুবলার কাজ ঝাঁকিয়ে জিজ্ঞেস করলাম,
কিরে, ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে তোর? এবার বুবলার চোখের দৃষ্টি আমার দিকে স্থির হলো, তবে যেন মনে হলো দৃষ্টিতে কেমন যেন একটু আড়ষ্টতা রয়েছে। দাদাভাই, বিশ্বাস কর, আমার একদমই মনে ছিল না আজকে পূর্ণিমা। আগে জানলে তোকে এখানে কখনোই নিয়ে আসতাম না। বুবলা আমায় কখনো তুই তুকারি করে কথা বলে না, হঠাৎ করে ও এখন আমায় এমন তুই করে কথা কেন বলছে? আচ্ছা যাকগে, সে কথা পরে ভাবা যাবে, কিন্তু পূর্ণিমায় এখানে আসা বারণ কেন? বুবলার অবস্থা আমার মোটেও ভালো লাগছে না, কেমন যেন একটা অপরাধী অপরাধী ভাব। আমি আর কথা বাড়ালাম না, আগে বাড়িতে যাই, তারপর না হয় ধীরে সুস্থে কথা বলা যাবে। অনেকক্ষণ হলো আমার মেইন রাস্তা ধরে গ্রামের দিকে হাঁটছি। রিক্সা তো দূর, রাস্তায় একটা কুকুরও চোখে পড়েনি। চাঁদের আলোয় পথ চলতে কোনো অসুবিধা হচ্ছে না ঠিকই, কিন্তু বুবলার বদলে যাওয়া হাবভাব আমার মনে বেজায় অস্বস্তি সৃষ্টি করছে। ও যেন থেকেও নেই। আমরা পাশাপাশি হাঁটছি, কিন্তু ওকে দেখে মনেই হচ্ছে না আমি ওর সাথে আছি। ও কেমন যেন একা একাই অন্য মনস্কের মতো হাঁটছে, আর মাঝে মাঝে ভয়ার্ত চোখে পিছনে দেখছে। গ্রামের দিকে ভূত পেতনি নিয়ে অনেক মিথ থাকে। বুবলাও কি তেমন কোনো মিথের কথা ভেবেই ভয় পাচ্ছে? বুঝতে পারছি না ঠিক। আমার আন্দাজ বলছে আমরা প্রায় আধ ঘন্টা ধরে হাঁটছি। এতক্ষণে তো গ্রাম এসে যাওয়ার কথা ছিল। আমরা কি তাহলে ভুল রাস্তায় এলাম? বুবলার যা অবস্থা দেখছি তাতে ওকে জিজ্ঞেস করা আর গাছকে জিজ্ঞেস করা একই ব্যাপার। বরং মেশোকে একটা ফোন করে দেখি। একটা কালভার্টের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করা যায়। মোবাইলে সিগন্যাল নেই, কাজেই মেশোকে ফোন করতে পারিনি। রাস্তায় একটা লোকও নেই যে সাহায্য চাইব। দূরে কোথাও কোনো আলোও দেখতে পাচ্ছি না যে আলোর দিকে অগ্রসর হব। বুবলা এখন পুরোপুরি সাইকো। সত্যি বলতে বুবলাকে দেখে আমারও এখন একটু একটু ভয় লাগতে শুরু করেছে। কিছুক্ষণ আগে চলতে চলতে হঠাৎ দেখি রাস্তায় দাঁড়িয়ে পড়লো। আমি ওর দিকে এগোতে দেখি ওর প্যান্টের নিচ দিয়ে একটা ধারা প্রবাহিত হচ্ছে। পরিষ্কার বুঝতে পারছি যে কাজটা ও করেছে সেটা যে ঝোপে জারে আড়ালে করতে হয়, সেই বুটটাও ওর উধাও হয়ে গেছে। বুবলার এমন অবর্ণমাল বিহেভিয়ারের কারণ আমার কিছুতেই বোধগম্য হচ্ছে না। শুধু ভয় থেকে একটা মানুষ নিমিষে এতটা পরিবর্তিত হয়ে যেতে পারে না। কারণটা হয়তো আরো অনেক গভীরে। হয়তো ওর কোনো সাইকিক সমস্যা দেখা দিয়েছে। বাড়ি পৌঁছে নিয়ে মাসি মিশুর সাথে কথা বলতে হবে। নিজেকে খুব অদ্ভুত লাগছে। জনমানবহীন এক প্রান্তরে আমরা দুটি প্রাণী প্রায় 2 ঘন্টা ধরে হেঁটে চলেছি, অথচ গন্তব্যের কোনো দেখা নেই। সবচেয়ে অদ্ভুত ব্যাপার যে কালভার্টের কথা বলছিলাম, সেই কালভার্ট আমাদের যাত্রাপথে 3 বার পড়েছে। সোজা রাস্তা দিয়ে হেঁটে গেছি, অথচ বারবার সেই কালভার্টের কাছেই ফিরে এসেছি। খুবই অপ্রকৃতিস্থ একটা ব্যাপার, যেটা আমাদের সাথে 3 বার ঘটেছে। আমি ভেতরে ভেতরে যথেষ্ট রকম উত্তেজিত হয়ে পড়লেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে যাচ্ছি। বুবলাও যথারীতি বুদ্ধিহীন অবস্থায় দাঁড়িয়ে আমাকে নির্বাক সঙ্গ দিচ্ছে, আর মাঝে মাঝে পেছনে অন্যমনস্কভাবে তাকিয়ে দেখছে। ছোটবেলায় জন্মদিনে মা আমাকে গল্পের বই কিনে দিতেন, বেশিরভাগই ভূতের গল্পের বই। ছোটবেলায় সেই বইগুলো পড়ে খুব ভয় পেতাম। রাতে বাথরুমে যাওয়ার ব্যাপার থাকলেও মাকে ঘুম থেকে তুলে দরজার সামনে দাঁড় করিয়ে রাখতাম। মা খুব বিরক্ত হতেন, রেগেমেগে বলতেন, দিন দিন একটা ভিতর ডিম হচ্ছিস। বয়স বাড়ার সাথে সাথে বইগুলো দিনমানের ব্যস্ততায় জীবন থেকে একসময় হারিয়ে যায়। আজকে এত বছর পর মনে হচ্ছে বইগুলো যেন তাদেরকে ভুলে যাওয়ার বদলা নিতে আরও তীব্রভাবে ফিরে আসতে চাইছে। কালভার্টের ঘটনা ছাড়া আমাদের সাথে সেভাবে ভৌতিক কর্মকাণ্ড এখনো ঘটেনি। বুবলাকে দেখে আমার অস্বাভাবিক লাগছে ঠিকই, কিন্তু সেটাও ভৌতিক রূপ দেওয়ার মতো কোনো কারণ এখনো খুঁজে পাইনি। বরং আমার অনেক বেশি মাত্রায় মনে হতে লেগেছে বুবলার কোনো মানসিক রোগ হয়েছে। অনেক সময় মানুষ কিছু কিছু অস্বাভাবিক আচরণ করে, বিজ্ঞান বলে হ্যালুসিনেশন থেকে সেটা হতে পারে। মনে প্রাণে মানুষ কোনো মিথকে বিশ্বাস করলে অনেক সময় সেটা চোখের সামনে দেখতে পায়, এটাই হ্যালুসিনেশন। এইভাবে অনেকের ঈশ্বর দর্শনও হয়েছে, আবার অনেকে ভূত প্রেতের দেখাও পেয়েছে। ছোটবেলায় আমার এক দূর সম্পর্কের কাকা গল্প করছিলেন, উনি নাকি ভূত দেখতে পেয়েছিলেন। তবে সাথে সাথে উনি এটাও বলেন সেই ভূতের কাহিনী তাদের গ্রামে খুব প্রচলিত ছিল। হয়তো বুবলার সাথেও সেই রকম কিছু ঘটেছে।
কিন্তু বুবলার ব্যাপারটায় যুক্তি খাটালেও কালবার্টের ব্যাপারে কোনো ধারণায় উপনীত হতে পারছি না। আর সেখান থেকেই ভয়ের শুরু। হঠাৎ করেই নিজেকে ভীষণ একা লাগতে শুরু করেছে। আবারও মোবাইলটা বের করলাম। মোবাইলের চার্জ প্রায় শেষের দিকে, সিগন্যাল যথারীতি নেই। চারদিকে আদিম নিস্তব্ধতা বিরাজ করছে, যেন এখানে প্রাণের কোনো চিহ্নই নেই, কোনোদিনই ছিল না। হৃৎপিণ্ডের গতিবৃদ্ধি পেয়েছে এই প্রখর প্রকট নিঃশব্দের মধ্যে। নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানি নিজেই শুনতে পাচ্ছি। সবকিছু ভীষণ রকম এলোমেলো লাগছে। এবার বুবলার দিকে তাকালাম। ওর অবস্থার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। মাথা একেবারেই কাজ করছে না। সাহায্য পাওয়ার কোনো রাস্তাই মাথায় আসছে না। সে আমাদের পিছু নিয়েছে। আমাদের ফিরে যেতে দেবে না সে। চারদিকের নিস্তব্ধতাকে খান খান করে বুবলার মুখ থেকে কথাগুলো উচ্চারিত হচ্ছে। বুবলা কথাটা বলার পর যথারীতি নির্বিকারভাবে নিজের আগের অবস্থায় ফিরে গেছে, যেন কিছুই হয়নি। আমি বুবলার কাঁধ ঝাঁকিয়ে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, কি যাতা বলছিস এসব? কে আমাদের পিছু নিয়েছে? কেন সে আমাদের ফিরে যেতে দেবে না? আমরা কি এমন করেছি? বুবলার যথারীতি কোনো উত্তর নেই। সে আবারও আনমনাভাবে মাটির দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে আর মাঝে মাঝে পেছনে ফিরে দেখছে। উফ, আমি যে এখন কি করি? এবার আমারও একটু একটু ভয় লাগতে শুরু করেছে। কেমন যেন মনে হচ্ছে আমাদের চারপাশে একটা ভৌতিক পরিমণ্ডল বিরাজ করছে। আচ্ছা, বুবলার এই পজেস্ট স্টেটটা এই ভৌতিক পরিমণ্ডলের অংশ নয় তো? কিন্তু আমারই কেন? আমরা কি এমন করেছি? আর তাছাড়া আমি তো এখানে একেবারেই নতুন। আমার দ্বারা এখানে কারোর ক্ষতি সাধন সম্ভব নয়। তাহলে কি বুবলা? না, বুবলাকে আমি ছোটবেলা থেকে চিনি। ভীষণ ভালো ছেলে, এবং সব থেকে বড় কথা, সে ভীষণই নিরীহ এবং বাধ্য। সে কারোর ক্ষতি করবে তা ভাবাই যায় না। তবে যে এই পরিবেশ রচনা করা হয়েছে, সেটা কাকে টার্গেট করে? একটা আশার আলো দেখা দিয়েছিল, কিন্তু সেটাও ধপ করে নিভে গেল। আমার মোবাইল ফোনে মেশো কল করেছিলেন, কিন্তু ধরার আগেই আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে। অবশ্য তা হওয়ারই ছিল, কারণ মোবাইলে নামমাত্র চার্জ ছিল। বুবলাও আজ বাড়িতে মোবাইলটা ভুল করে ফেলে এসেছে। কাজেই বাড়িতেই যোগাযোগ করার শেষ আশাটাও হারিয়ে গেল। চারপাশটা আবারও একবার ভালো করে তাকিয়ে দেখলাম। এই গ্রাম্য রাস্তার দুপাশে কোনো জনবসতি নেই। শালমন্দির হাট এমনিতেই বর্ধিষ্ণু গ্রাম, কিন্তু শালমন্দির হাট থেকে পাশের গ্রামে যাওয়ার এই রাস্তাটা একেবারেই জনমানবশূন্য। দিনের বেলাতেও এখানে খুব বেশি লোকজনের দেখা পাওয়া যায় না। রাস্তার দুপাশে এক ফসলি জমি। এখন জমিতে কোনো ফসল নেই। জমিগুলোতে এখন ধূসর প্রান্তরের মতো দেখতে লাগছে। জমিগুলো যেখানে শেষ হয়েছে সেখানে শাল গাছের জঙ্গল। এত শাল গাছ থাকার জন্যই হয়তো গ্রামের নাম শালমন্দির হাট। আমার মাথা কাজ করা ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে। বুবলার জড়ভাব একটুও কাটেনি। ওকে নিয়ে কি করব মাথায় আসছে না। তার উপর বাড়িতে যাওয়ার কোনো রাস্তাও খুঁজে পাচ্ছি না। এরই সাথে আবার যোগ হয়েছে কোনো এক শয়তানের জিজ্ঞাসা চরিতার্থ করার খেলা। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ জমির একদম শেষ প্রান্তে একটা আলোর আভাস দেখা পেলাম। মনে হলো ওইখানে যেন কেউ আগুন জ্বালিয়েছে। রাতের অন্ধকারে আলো দেখতে নিশ্চয়ই ভুল হবে না। আমি বুবলার হাত ধরে টানতে টানতে ওই আলোর অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলাম। আলোটা যতটা কাছে ভেবেছিলাম ততটা কাছে নয়। ক্ষেতের মাঝ বরাবর যতই আলোর দিকে এগিয়ে চলেছি, আলোটাও যেন পাল্লা দিয়ে দূরে পালাচ্ছে। এখন আমরা প্রায় শাল গাছের জঙ্গলের কাছাকাছি এসে পড়েছি, কিন্তু কি আশ্চর্য, আলোটা এখনো আমাদের কাছে যতটা দূরে ছিল ততটা দূরেই দেখাচ্ছে। তা কিভাবে সম্ভব? এই মুহূর্তে আলোটা রয়েছে শালবনের মাঝামাঝি। আমি যখন আলোটা প্রথম দেখেছিলাম মনে হয়েছিল সেটা ক্ষেতের মাঝামাঝি কোথাও জ্বলছে, কারণ শালবনের ভিতরে আলো জ্বলে থাকলে সেটা রাস্তা থেকে কোনোভাবেই দেখা সম্ভব নয়। কি হচ্ছে এসব আমাদের সাথে? আমি বুবলাকে সঙ্গে নিয়ে শালবনের ভিতরে ঢুকলাম। শুধু যে ভূতের ভয় তা নয়, অন্ধকারে জঙ্গলে সাপ পোকামাকড় কোনো কিছুরই অভাব নেই। এতক্ষণ সাথে চাঁদের আলো ছিল, কাজেই চরাচর মোটামুটি দৃষ্টিগোচর হচ্ছিল। কিন্তু জঙ্গলের ভিতর এত উঁচু উঁচু শালগাছের ফাঁক গলে যে চাঁদের আলোয় মাটিতে পৌঁছাচ্ছে না। জঙ্গলের ভিতরে নিকষ কালো অন্ধকার। আমার গাটা কেমন যেন কেঁপে উঠল, বা হয়তো বলা ভালো ছমছম করে উঠল। জঙ্গলের মাঝে আলোটা এখনো জ্বলছে। আচ্ছা, এমনটাও তো হতে পারে কেউ মশাল নিয়ে জঙ্গলের ভিতরে আমাদের আগে আগে হাঁটছে।
তাই হয়তো আলোটা আমাদের থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেছে। কথাটা ভেবে সামান্য হলেও বুকে বল এলো, অর্থাৎ এখানে আমরা ছাড়াও কোনো তৃতীয় ব্যক্তির অস্তিত্ব রয়েছে। তার মানে সাহায্য পাওয়ার সব আশা এখনো ক্ষীণ হয়ে যায়নি। যে কারণেই হোক ওই আলোর উৎসের কাছাকাছি আমাদের পৌঁছাতেই হবে। তো বন্ধুরা, এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চাইলে এখনই কমেন্টে লিখে যাও, আর এরকম ভিডিও নিত্য নতুন পেতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।